আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি এই তো ভালো ভালো আছেন? স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। স্যার আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমাদের ২০২১ সালের প্রথম ক্লাস উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে আজকে প্রথম ক্লাস হবে এবং এই সালেরই প্রথম ক্লাস। প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেন এই নতুন বছরে আমরা আমাদের দায়িত্ব যতটুকু রয়েছে সেটা যেন পালন করতে পারি, পড়াশোনা ঠিকভাবে করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, সুস্থ থাকতে পারি, এই প্রার্থনা করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের ৩য় অধ্যায় উৎপাদনের মাত্রা, স্কেল অফ প্রোডাকশন এর প্রথম পর্ব আজকে আলোচনা হবে। এই অধ্যায় থেকে এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন মাত্রা কি, উৎপাদন মাত্রার প্রকারভেদ, উৎপাদন মাত্রার গুরুত্ব, এরপর হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, মিতব্যয়ী উৎপাদন মাত্রার সাথে জড়িত ব্যয়, ব্যয়সমূহ, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কি, মাত্রাজনিত ব্যয় সংকোচের কারণ, তারপরে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব, বৃহদায়তন এন্টারপ্রাইজ অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান, এর বৈশিষ্ট্য গুরুত্ব, উৎপাদনের কাম্য মাত্রার ধারণা এবং এর সুবিধা, বাংলাদেশে বৃহদায়তন ব্যবসায় প্রসার লাভ না করার কারণ কি, অর্থাৎ বাংলাদেশে কেন বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠছে না, সেগুলোর পেছনে কি কারণ রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব, এই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়টিতে যেহেতু বড় একটু, আমাদের 4টি লেকচার করা হয়েছে। আশা করছি যে 4টি লেকচার আমরা শেষ করতে পারবো। তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্ব 1, যা উৎপাদন মাত্রা কি, উৎপাদন মাত্রা প্রকারভেদ, উৎপাদন মাত্রা গুরুত্ব। সবাই কি বই আছে সামনে? বই আছে? ইয়েস স্যার। হ্যাঁ, বইটা সামনে জি রাখো। স্যার। হ্যাঁ, বই সামনে রাখো, তাহলে দেখতে পাবে। দেখো যে প্রথম প্রশ্ন ছিল উৎপাদন মাত্রা কাকে বলে, স্কেল অফ প্রোডাকশন কাকে বলে। উৎপাদন মাত্রা, মাত্রা মানে আকার বোঝানো হয়েছে। মাত্রা মানে কি? আকার, কি তাই না? হ্যাঁ, একজন শ্রমিক যে পরিমাণ পণ্য উৎপাদন করে 10 জন শ্রমিক তার চেয়ে 10 গুণ বেশি উৎপাদন করবে না? ইয়েস স্যার। তাহলে আকারটা অনেক বড় হবে না? জি স্যার। বড় হবে। আবার ধরো একটি প্রতিষ্ঠানে 1 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, আর একটা প্রতিষ্ঠানে 100 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তা নিশ্চয়ই 1 কোটি টাকার উৎপাদনের মাত্রা আর 100 কোটি টাকার উৎপাদনের মাত্রা ভিন্ন ভিন্ন হবে। জি স্যার। তাই না? ওদের যাদের 100 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তাদের উৎপাদনের মাত্রা বা উৎপাদনের আকার অনেক বেশি হবে, আর যাদের 1 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তাদের উৎপাদনের মাত্রা অর্থাৎ উৎপাদনের আকার অনেক ছোট হবে। জি স্যার। ঠিক কিনা? রাইট। তাহলে এই যে কোন প্রতিষ্ঠানে আমরা দেখি যে প্রতিষ্ঠান ছোট, প্রতিষ্ঠান মাঝারি, বৃহৎ, আবার হচ্ছে কোন প্রতিষ্ঠানে 10 জন, কোন প্রতিষ্ঠানে 100 জন, কোন প্রতিষ্ঠানে 1000 জন কাজ করে। নিশ্চয়ই এই শ্রমিক সংখ্যা যত দেখেই বোঝা যাচ্ছে যে এদের উৎপাদনের মাত্রা বা আকারটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এর উপর ভিত্তি করে আমাদের উৎপাদনের মাত্রা আজকে আলোচনা করা হবে। তাহলে প্রথমেই জানতে হবে উৎপাদনের মাত্রা কাকে বলে। হ্যাঁ, মিউট করে রাখো। যে উৎপাদনের আকার বা মাত্রা বলতে একটা প্রতিষ্ঠান তার সুবিধা অসুবিধা বিবেচনায় কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকে বোঝায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা রয়েছে, সকল সুযোগ সুবিধা ব্যবহার করে একটি প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করতে পারে তাই হচ্ছে উৎপাদনের মাত্রা। আবার আরেকভাবে যদি বলি, প্রতিষ্ঠানে সকল সুযোগ সুবিধার আলোকে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে উৎপাদন মাত্রা বলে। সকল সুযোগ সুবিধা, যেমন সুযোগ সুবিধা কেমন, যেমন হচ্ছে কোন প্রতিষ্ঠানে 10 জন শ্রমিক রয়েছে, কোন প্রতিষ্ঠানে 20 জন শ্রমিক রয়েছে, তাহলে শ্রমিকদের দিক থেকে নিশ্চয়ই বেশি সুযোগ সুবিধা সম্পন্ন হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে যেখানে 20 জন শ্রমিক কাজ করে, ওরা বেশি উৎপাদন করতে পারবে। আর যে প্রতিষ্ঠানে 10 জন রয়েছে চাইলেই ওরা 10 জনের বেশি যারা বেশি শ্রমিককে কাজে লাগাতে পারবে না। পারবে কি? না, পারবে না। রাইট। এখন হচ্ছে আরেকভাবে যদি আমরা বলি
যে সুযোগ সুবিধা কিসের কিসের সুযোগ সুবিধা? ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা যেমন ভূমি, শ্রম, মূলধন সংগঠনের আলোকে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাই হলো উৎপাদনের মাত্রা। তোমরা জানো যে উৎপাদনের উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাই না? কয়টি উপকরণ? উৎপাদনের মৌলিক উপকরণ কয়টি? চারটি। উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, অর্থাৎ এই চারটি উপকরণকে ব্যবহার করে আমরা উৎপাদন করে থাকি। তাহলে ভূমি ধরো, কারো 1 কাঠা জমি রয়েছে, কারো 2 কাঠা জমি রয়েছে, কারো 5 কাঠা জমি রয়েছে। যাদের 1 কাঠা জমি রয়েছে, সবাই খেয়াল করো, যাদের 2 কাঠা জমি রয়েছে তারা 6 তলার বেশি উৎপাদন মানে বিল্ডিং করতে পারে না, এবং তাদের রুম গুলো, ফ্ল্যাট গুলো ছোট ছোট হয়, তাই না? ঠিক কিনা? আর যাদের ধরো 5 কাঠা জমি রয়েছে তারা অনেক হাই রাইজ, অর্থাৎ 10 তলা 15 তলা বিল্ডিং করতে পারবে, এবং রুমের বা যে ফ্ল্যাট গুলোর আকার বা সাইজ গুলো অনেক বড় বড় হবে। ঠিক কিনা? বলো তো দেখি। জি স্যার। তাহলে ভূমির, অর্থাৎ 1 কাঠা জমি, এটা ভূমির মধ্যে পড়ে। তো ভূমি বলতে আমরা জানি যে প্রাকৃতিক যত কিছু রয়েছে যা উৎপাদনকে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টি হচ্ছে ভূমি। সেই ক্ষেত্রে আমাদের মাটি, পানি, বায়ু, সূর্যালোক, মাটির উর্বরতা শক্তি, খনিজ সম্পদ, জল সম্পদ ইত্যাদি যা রয়েছে সবগুলো কিন্তু আমাদের ভূমির মধ্যে পড়ে। এরপরে শ্রম, যাদের শ্রম মানে শ্রমিককে, যারা হচ্ছে শারীরিক ও মানসিক শ্রম দিয়ে থাকে তাদের সমষ্টিকে বলে শ্রম বলা হয়। আবার মূলধন, সংগঠন, এগুলোর আলোকে যার যেমন উপকরণ রয়েছে এই উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব সেই পরিমাণ পণ্য উৎপাদন করাকে বলা হয় উৎপাদনের মাত্রা। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। রাইট। জি স্যার। তোমরা বাকিরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই বলবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদনের মাত্রা। এটি যদি বুঝতে না পারো তাহলে পরের প্রশ্নগুলো বোঝা মুশকিল হয়ে যাবে। আমরা বলছি একটি প্রতিষ্ঠান তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাই না? যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটি হচ্ছে উৎপাদনের মাত্রা। আমরা আপাতত উৎপাদনের মাত্রা বোঝাচ্ছি। যেমন ধরো একটি ক্লাসরুমে 10টা বেঞ্চ রয়েছে, প্রতিটি বেঞ্চে 4 জন করে বসতে পারে, ম্যাক্সিমাম 4 জন বসতে পারে। তাহলে বলো দেখি সর্বোচ্চ কতজন বসতে পারবে? 4 জন করে যদি 40 জন, তাই না? কতজন? 40 জন স্যার। 40 জন। চাইলে কি আরো 2 জন বসানো সম্ভব? না স্যার। না, কারণ হচ্ছে আমার সামর্থ্যের বাইরে। 4 10 40 জন যাবে তো। কেমনে? একটু চিপাচিপি করে বসাবে, সমস্যা। না 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 না, মানসম্মত ভাবে যদি বসতে চাও, আমাদের কোয়ালিটি এবং সেবা, পণ্য ও সেবার কোয়ালিটি ভালো হতে হবে না? জি স্যার। মানে তাই না? মানসম্মত আমরা সেবার কথা বলছি। তোমরা তো চাপাচাপি করে বসলে তো তোমরাই অস্থির হয়ে যাবা, এই এক পাশে মানে খেলাটেলি শুরু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা মানসম্মত যদি পণ্য সেবা উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে যদি বসাতে চাই তাহলে 40 জনের বেশি আমরা বসাতে পারছি না, ওটাই আমার সামর্থ্য। তাহলে এটাই। এখন ধরো 30 জন বসছে, তাহলে আরো 10 জন বসানো যায়। যদি 35 জন বসে তাহলে আরো 5 জন বসানো যায়, কিন্তু সর্বোচ্চ 40 জন। আমার সামর্থ্য হচ্ছে 10টা বেঞ্চ রয়েছে, 4 10 40 জন বসতে পারে, ওখানে আর কোনো বেঞ্চ ঢুকানোর সুযোগ নেই। তাহলে এটাই বলছে যে আমার যতটুকু সুযোগ সুবিধা রয়েছে, যে সুযোগ সুবিধার সবটুকু ব্যবহার করে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করা সম্ভব সেটাই হচ্ছে উৎপাদনের মাত্রা। এখন এই উৎপাদনের মাত্রা এক এক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের বিনিয়োগকৃত মূলধন, শ্রমিক সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কি বুঝতে পারছো? উৎপাদনের মাত্রা বিনিয়োগকৃত মূলধন এবং শ্রমিক সংখ্যা এগুলোর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের 3 ভাগে ভাগ, প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান, মাঝারি শিল্প প্রতিষ্ঠান, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান, আর কাম্য উৎপাদন মাত্রা। আমরা কিন্তু উৎপাদনের দৃষ্টিকোণ থেকে হচ্ছে ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন, কাম্য মাত্রা উৎপাদন। কিন্তু শিল্প প্রতিষ্ঠান যদি চিন্তা করি তাহলে শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান, মাঝারি শিল্প প্রতিষ্ঠান, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান। কাম্য শিল্প প্রতিষ্ঠান নেই। কি বুঝতে পারছো? তাহলে বলো দেখি, এই তোমরা ক্লাস 9 10-এ কাদের বিজনেস স্টাডি ছিল? কার 9 10-এ
স্যার আমার ছিল। কার? অলিদ? জি স্যার। হ্যাঁ, সেখানে সেখানে তোমার হচ্ছে সম্ভবত সপ্তম অধ্যায় বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান, তাই না? শিল্প, হ্যাঁ হ্যাঁ ছিল। ওখানে ক্ষুদ্র শিল্প শিল্প, প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প, মাঝারি কুটির বৃহদায়তন শিল্প। যেটা দেওয়া হয়েছে, সেখানে শিল্পনীতি 2010 অনুযায়ী করা হয়েছে। শিল্পনীতি 2010, কিন্তু এখন তোমরা পড়ছো কি? ব্যবসা উদ্যোগে ছিল। এখন কোন শিল্পনীতি এখন অনুযায়ী পড়ছে করবে? 2016। 2016, তার মানে পরিবর্তন হয়েছে, তাই না? এটা কয়েক বছর পর পর চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন শিল্পনীতি 2016 অনুযায়ী শ্রমিক সংখ্যা, ওখানে যে শ্রমিক সংখ্যা রয়েছে, মূলধনের পরিমাণ রয়েছে, এখানে যে শ্রমিক সংখ্যা মূলধনের পরিমাণ সেটার সাথে মিল পাবে না। এজন্য বলা হচ্ছে যে বাংলাদেশ শিল্পনীতি 2016 অনুযায়ী ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান, মাঝারি আয়তন শিল্প প্রতিষ্ঠান, বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান, কাম্যমাত্রা উৎপাদন কাকে বলে, এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে? কাম্যমাত্রা উৎপাদন কোনো হচ্ছে শিল্প প্রতিষ্ঠানকে নির্দেশ করে না, যে কোনো প্রতিষ্ঠান কাম্যমাত্রা উৎপাদন করতে পারে। এটা আমরা এখন দেখবার চেষ্টা করব। দেখো, এই শখটা তোমাদের ইয়ে করো, তোমাদের যদি কারো মোবাইল টোবাইল থাকে সামনে, তাহলে ছবি তুলে নিতে পারো, অথবা আমি ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। কোনটা কোনটা ভালো হবে? স্যার স্ক্রিনশট নিয়ে নিছি। আচ্ছা আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি ছবি তুলে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এটার জন্য সবাই, এটা আমি সুন্দর করে উপস্থাপন করেছি, সেটি একটু দেখো। আমাদের এই যে মাঝারি ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান, এই ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান আবার দুই প্রকার হতে পারে: সেবাধর্মী, সেবা উৎপাদন করে, আর পণ্য উৎপাদন করে। কি বুঝাইতে পারছি? সেবা উৎপাদন, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আবার হচ্ছে মানে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, আবার হচ্ছে পণ্য উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান। পণ্য এবং সেবা যেহেতু বলা হয়েছে, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর বাণিজ্যিক বা সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ সেবা উৎপাদন করে, পণ্য উৎপাদন করে। কি বোঝা গেছে? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। যে এখানে যে অ্যামাউন্টটা আছে ওটা কি আগের সাথে, মানে আগেরটার সাথে মিল নাই, যেটা আমরা না ক্লাসে? না না, আগেরটার সাথে মিল নেই, আগেরটার সাথে মিল নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে? পারছি। শ্রম ঘন শিল্প মানে হ্যাঁ, আমরা আসতেছি। বৃহৎ শিল্প। ওকে, তাহলে বলো দেখি, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান একটা হচ্ছে পণ্য উৎপাদন করে, সেবা উৎপাদন করে। তাহলে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ এবং শ্রমিক সংখ্যা বেশি হয়ে থাকে, আর সেবা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু সেবা উৎপাদন ধর্মী নয়, এটি হতে হবে অবশ্যই বাণিজ্যিক। কি কি হতে হবে বলো দেখি? বাণিজ্যিক। আচ্ছা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কি সেবাধর্মী প্রতিষ্ঠান নাকি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান? স্যার সেবাধর্মী। সেবাধর্মী। সেবা উৎপাদন করে, কিন্তু এটি কি বাণিজ্যিক প্রতিষ্ঠান? বাণিজ্যিক প্রতিষ্ঠান না কিনা? স্যার। না। তাহলে এই এই শর্ত আমাদের ঢাকা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কি ঠিক আছে তো? তাহলে বাণিজ্যিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের মূলধনের পরিমাণ এবং শ্রমিক সংখ্যা কম হয়ে থাকে, আর পণ্য উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধনের পরিমাণ এবং শ্রমিক সংখ্যা বেশি হয়ে থাকে। দেখো, তাহলে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন বিনিয়োগ হতে হবে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা। কত বলো দেখি? 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা। হ্যাঁ, 75 লক্ষ থেকে 15 কোটি টাকা। এবং শ্রমিক সংখ্যা হতে হবে 31 জন থেকে 120 জন। 120 জন। কতজন? 120 জন থেকে 120 জন। সর্বোচ্চ। এখন এই ক্ষুদ্র প্রতিষ্ঠানেই যদি বাণিজ্যিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, তাহলে মূলধনের পরিমাণ ওই 75 লক্ষ হওয়া লাগবে না, 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা হতে হবে। কত টাকা বলো দেখি? 10 লক্ষ টাকা 2 থেকে কোটি টাকা। 2 কোটি টাকা। 10 লক্ষ থেকে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। এবং শ্রমিক সংখ্যা কত? 16 জন থেকে 16 থেকে 50 50 জন। রাইট, 16 জন থেকে 50 জন। আমরা কিন্তু এখান থেকেই সংজ্ঞা বলবো, অর্থাৎ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান কাকে বলে। তাহলে দেখো, এই টাকা কিন্তু তুমি জমি কেনার ক্ষেত্রে এবং বিল্ডিং বা ভবন নির্মাণ করার ক্ষেত্রে যে ব্যয় করেছো সেটা কিন্তু নয়। বিল্ডিং এবং মানে ভবন নির্মাণ, বিল্ডিং নির্মাণ এবং জমি কেনার বাবদ যে টাকা খরচ হয়েছে সেগুলো বাদ দিয়ে তোমার ওই টাকা বাদ দিয়ে যদি 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা বিনিয়োগ হয় এবং শ্রমিক সংখ্যা 31 জন থেকে 120 জন হয়, তাহলে ওই প্রতিষ্ঠানকে ওই পণ্য উৎপাদন ধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলা হয়। আবার যদি
হচ্ছে জমি ক্রয় অর্থাৎ ভূমি ক্রয় এবং হচ্ছে ভবন নির্মাণ বাবদ ব্যয় বাদ দিয়ে যদি বিনিয়োগ 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা হয় এবং শ্রমিক সংখ্যা 16 জন থেকে 50 জন হয়, তাহলে সেই প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ও সেবাধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলা হবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আমি আবার বলি, এখন আবার পুরোপুরি সংজ্ঞাটা বলছি। যে শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ভূমি এবং দালান কোঠা বাদ দিয়ে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা 31 জন থেকে 120 জন এবং বাণিজ্যিক এবং সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগকৃত মূলধন 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যার পরিমাণ হচ্ছে 16 জন থেকে 50 জন, সেই শিল্প প্রতিষ্ঠানকে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলা হয়। সেই শিল্প প্রতিষ্ঠানকে কি বলা হবে? কি বলা হবে? ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। রাইট, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। এখন যদি 75 লক্ষ টাকার নিচে হয় বিনিয়োগ আর যদি এখানে 10 লক্ষ টাকার নিচে হয় বিনিয়োগ, তাহলে কি হবে? কুটির শিল্প প্রতিষ্ঠান হয়ে যাবে। কি হবে বলো? জি, কুটির শিল্প। হ্যাঁ, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের চেয়েও ছোট হচ্ছে কুটির শিল্প প্রতিষ্ঠান। অর্থাৎ যদি হ্যাঁ, ভূমি এবং দালান কোঠা বাদ দিয়ে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 75 লক্ষ টাকার নিচে হয়ে থাকে এবং 31 জনের নিচে হয়ে থাকে, তাহলে পণ্য উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান হবে। আর যদি 10 লক্ষ টাকার নিচে হয়ে থাকে, 10 লক্ষ টাকার নিচে বিনিয়োগ হয়ে থাকে এবং শ্রমিক সংখ্যা 16 জনের নিচে হয়, তাহলে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প ওই যে কুটির শিল্প প্রতিষ্ঠান হবে। ক্লিয়ার তোমাদের কাছে? জি। এবার আসো দেখি মাঝারি শিল্প প্রতিষ্ঠান। যে শিল্প প্রতিষ্ঠানে ভূমি এবং দালান কোঠা বাদ দিয়ে পণ্য উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 15 কোটির অধিক থেকে 50 কোটি টাকা। আগে কিন্তু 15 কোটি থেকে শেষ, 15 কোটি টাকায় শেষ। এবার তাহলে মাঝারিতে 15 কোটির অধিক হতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, 15 কোটির অধিক হতে হবে, অধিক থেকে 50 কোটি টাকা পর্যন্ত হতে হবে এবং শ্রমিক সংখ্যা 121 জন থেকে ওখানে 120 জনে শেষ হয়েছে, এখানে 121 জন থেকে 300 জন পর্যন্ত হতে হবে। তাহলে সেই শিল্প প্রতিষ্ঠানকে পণ্য উৎপাদন ধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলা হবে। আর যদি হয় যে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভূমি এবং দালান কোঠা বাদ দিয়ে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 2 কোটি টাকার অধিক থেকে, কারণ হচ্ছে কি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে 2 কোটি টাকাতে শেষ হয়েছে, তাহলে মাঝারিতে 2 কোটির অধিক হতে হবে, সর্বোচ্চ 30 কোটি টাকা পর্যন্ত এবং শ্রমিক সংখ্যা 51 জন থেকে 120 জন। কারণ হলো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে 16 জন থেকে 50 জনে শেষ হয়েছে। বুঝতে পেরেছো অনন? স্যার, ক্ষুদ্র শিল্প যেখানে শেষ, কই মাঝারি শিল্প সেখান থেকে শুরু, এটাই তো? ক্ষুদ্র শিল্প যেখানে শেষ, মাঝারি শিল্প সেখানে শুরু। তাহলে অনন কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। রাইট। তাহলে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা, বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কতজন বলো তো দেখি? কতজন? স্যার আরেকবার বলেন। মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কতজন? 51 জন থেকে 120 জন। আমি কিন্তু প্রশ্ন 120 জন। এখন হচ্ছে সাধারণ যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমাদের দেখো গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে না? গার্মেন্টস, জি স্যার রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলোকে বলা হয় শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান। এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যদি সর্বোচ্চ 1000 জন শ্রমিক কাজ করে, তাহলে সেটা মাঝারি শিল্প প্রতিষ্ঠান হবে। কতজন বলো তো দেখি? সর্বোচ্চ 1000 জন। 1000 জন শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান, যেমন গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান একটি শ্রমঘন শিল্প প্রতিষ্ঠান। এখানে 1000 জন শ্রমিক যদি কাজ করে, তাহলে সেটাকে আমরা মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলবো। তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কাকে বলে? দেখো, যে পণ্য উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 50 কোটির অধিক হতে হবে, ভূমি এবং দালান কোঠা বাদ দিয়ে 50 কোটির অধিক হতে হবে। কত টাকা বলো দেখি? 50 কোটি টাকার অধিক। আর শ্রমিক সংখ্যা কত হবে? 300 জনের অধিক। 300 জনের অধিক।
শ্রমিক সংখ্যা কত হবে? 300 জনের অধিক। 300 জনের অধিক। কিন্তু শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হতে চাইলে কতজন হতে হবে? 1000 জন। 1000 জনের অধিক হতে হবে। হ্যাঁ হ্যাঁ 1000 জনের, 1001 2 3 4 এরকম 1000 জনের অধিক হতে হবে। ঠিক আছে, এটি তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হবে। তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের দিকে যাই, তাহলে সেটাতে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত হবে? 30 কোটির অধিক। 30 কোটির অধিক। কারণ হচ্ছে মাঝারি শিল্প প্রতিষ্ঠানে 30 কোটি টাকাতে শেষ হয়েছে, তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে 30 কোটির অধিক হতে হবে, তাই না? আর হচ্ছে এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে আর শ্রমিক সংখ্যা 120 জনের অধিক। 120 জনের অধিক। কারণ হচ্ছে মাঝারিতে 120 জনে শেষ হয়েছে। তাহলে যাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে। সবটা দেখাই থাকবে, সবটা থাকবে, তোমরা একটু দেখে দেখে বলতে পারবা, কোনো অসুবিধা নেই। আমি একটু ধরি, সৌম্য ফাগুন বলো তো দেখি। জি স্যার। জি স্যার। পণ্য উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত? পণ্য উৎপাদনকারীর ক্ষেত্রে স্যার 50 কোটির অধিক টাকা স্যার। 50 কোটির অধিক টাকা। তানভীর রহমান বলো, হচ্ছে বাণিজ্যিক ও সেবাধর্মী মাঝারি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত? স্যার শুনতে পারি নাই স্যার কথা। বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ কত? দেখতে পাচ্ছ? স্যার নেটে স্যার একটু প্রবলেম তো স্যার, শোনা যাচ্ছে না আপনার আওয়াজটা। স্যার আমি বলবো। হ্যাঁ বলো, বলো অনন্ত বলো। স্যার অলিদ। হ্যাঁ অলিদ বলো। 2 কোটির অধিক থেকে 30 কোটি টাকা। রাইট, 2 কোটির অধিক থেকে 30 কোটি টাকা। তারপরে হচ্ছে অনন্ত বলো দেখি। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কত? ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা স্যার 31 জন থেকে 120 জন। আর বাণিজ্যিক ও সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কত? স্যার 51 জন থেকে 120 জন। 120 জন। সিয়াম বলো, সিয়াম। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কত? 1000 জন শ্রমিক। সর্বোচ্চ 1000 জন। আর সাধারণ মাঝারি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা কত? 121 জন থেকে 300। 300 জন। 121 জন থেকে স্যার 120 জন হলে হবে না? হ্যাঁ 120 জন থেকে না, 121 জন তো ক্ষুদ্র শেষ হয়েছে। 120 জন তো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে শেষ হয়েছে। স্যার অবজেক্টিভে যদি থাকে অপশন থাকে যে ওই যে টাকা যেটা 15 কোটির অধিক, হ্যাঁ 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 অপশনে যদি থাকে 15 কোটি থেকে 50 কোটি, হ্যাঁ, তো সেটাই তাহলে হবে। হবে না? হ্যাঁ হবে, 15 কোটি থেকে 50 কোটি সেটাও হবে। আবার সাইডে যদি অধিক লেখা থাকে একেবারে 15 সঠিক কোটির অধিক। যদি থাকে, দেখো 15 কোটির অধিক থেকে 50 কোটি টাকা অপশনটা দেওয়া না থাকে, তাহলে 15 কোটি থেকে 50 কোটি টাকা এটা হবে। এর কনফিউশন অবজেক্টিভে অনেক সময়। বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো। আচ্ছা, একটু তোমরা দেখে নাও, আমি আবার জিজ্ঞাসা করব। একটু দেখো, এখনো দেখো। এটা হচ্ছে চারপাশটা হচ্ছে সেবাধর্মী, আর মাঝখানেরটা হচ্ছে উৎপাদন ধর্মী, পণ্য উৎপাদন করে। যেমন ডক্টররা সেবা দেয়, একজন রোগী দেখলো, 10 জন রোগী দেখলো মানে 10 জনকে সেবা দিল। কিন্তু হচ্ছে চট উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বস্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান, এরা বস্তা উৎপাদন করে, তাহলে এতটা বস্তা উৎপাদন করলো ঘন্টায়, এতটা বস্তা উৎপাদন করলো ঘন্টায়। আছে না এরকম? বুঝেছো? তোমরা কি বুঝো? রেসপন্স করো না কেন? স্যার বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তাহলে দেখে নাও এই সফটটাতে তোমাদের কি প্রবলেম আছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার সব কলেজে তো স্যার এই ড্রেসের জন্য অনুমতি দিয়ে দিচ্ছে, আমাদের কলেজ থেকে তো কিছু বললো না। কি কলেজ ড্রেসের জন্য
আরে বাবা, ক্লাসের মাঝখানে কেমন এটা জিজ্ঞাসা করো? হ্যাঁ, আর একটু এটা তুমি আচ্ছা। পরে জিজ্ঞাসা করো। ক্লাসের মাঝখানে ক্লাস ছাড়া অন্য কোনো জিজ্ঞাসা করা যাবে না, বুঝছো? যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, ইউটিউবে যাবে। ওকে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এখন আমরা এই উৎপাদন মাত্রার ক্ষেত্রে দেখো আরেকটা আছে কাম্য উৎপাদন মাত্রা। কাম্য মাত্রা উৎপাদন কাকে বলে? কাম্য মাত্রার উৎপাদন বলতে প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে, প্রতিষ্ঠানের সকল, সবাই শুনবে, এটা কিন্তু ওই রকম শ্রমিক সংখ্যা আর মূলধনের পরিমাণ অনুযায়ী সংজ্ঞা দেওয়া যাবে না। এই যে 4 নম্বর যেটা দেখতে পাচ্ছ কি? সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, কাম্য মাত্রা উৎপাদন কি? প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় খরচ সর্বনিম্ন হয়। প্রতিষ্ঠানের গড় খরচ কি হয় বলো দেখি? গড় উৎপাদন খরচ কত হয়? সর্বনিম্ন হয়। সর্বনিম্ন হয়। সেই পরিমাণ উৎপাদনকেই বলা হয় কাম্য মাত্রার উৎপাদন। কি বলবেন? আমি আবার বলি, যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করলে, যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় উৎপাদন খরচ সর্বনিম্ন হয়, সেই পরিমাণ উৎপাদনকে কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। বুঝতে পারছো? বুঝলে তোমরা? আমি আবার বলি, প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় উৎপাদন খরচ সর্বনিম্ন হয়, প্রতিষ্ঠানের গড় উৎপাদন খরচ সর্বনিম্ন হয়, সেই পরিমাণ উৎপাদনকে কাম্য মাত্রার উৎপাদন বলা হয়। যেমন ধরো 10টা পেন উৎপাদন করলে গড় উৎপাদন খরচ হচ্ছে 10 টাকা, বুঝতে পারছো? আবার 15টা পেন উৎপাদন করলে গড় উৎপাদন খরচ পড়ে 9 টাকা, কিন্তু 20টা পেন উৎপাদন করলে গড় উৎপাদন খরচ পড়ে 11 টাকা। বলো দেখি সর্বনিম্ন খরচ কত পরিমাণ উৎপাদন করলে হবে? স্যার 15টা কলম উৎপাদন করলে। 15টা, রাইট। তার কারণ হচ্ছে যে 15টা উৎপাদন করার বিনিময়ে আমরা গড় উৎপাদন খরচ পেয়েছি 9 টাকা, আর 10টায় পেয়েছি 10 টাকা, আর 20টায় পেয়েছি 11 টাকা। তাহলে গড় উৎপাদন খরচ আমাদের সর্বনিম্ন হচ্ছে যখন আমরা 15টা উৎপাদন করেছি তখন। তাহলে এই 15টা উৎপাদন করা মানে হচ্ছে কাম্য উৎপাদন, কাম্য মাত্রার উৎপাদন। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। এখন আসো দেখি উৎপাদন মাত্রার গুরুত্বটা কি। উৎপাদন মাত্রার অত্যন্ত গুরুত্ব রয়েছে কি, কারণ হচ্ছে আমরা প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা নির্ধারণ করি। ছোট বড় মাঝারি প্রতিষ্ঠান রয়েছে, সেই অনুযায়ী উৎপাদন মাত্রা ভিন্ন হয়ে থাকে। প্রতিষ্ঠানে ব্যবহৃত উৎপাদন, তারপরে হচ্ছে শ্রমিকদের দক্ষতা, মেশিনের উৎপাদন ক্ষমতা, আর্থিক সামর্থ্য ইত্যাদির উপর ভিত্তি করে উৎপাদন মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক কিনা বলো তো দেখি? আমি আবার বলি, যেমন ধরে নাও একজন ব্যক্তি ঘন্টায় মানে মিনিটে 30টা টাইপ করতে পারে। ধরে নাও তোমাদের কেউ মিনিটে 30টা টাইপ করতে পারে, আর আরেকজন হচ্ছে মিনিটে 20টা টাইপ করতে পারে। বলো তো দেখি, যে মিনিটে 30টা টাইপ করছে তার দক্ষতা বেশি না? জি স্যার। তার উৎপাদন মাত্রা বেশি হবে না? জি স্যার। রাইট। তাহলে আমরা বলতে চাচ্ছি যে উৎপাদন মাত্রার কি গুরুত্ব রয়েছে, এই উৎপাদন মাত্রার কি কি গুরুত্ব রয়েছে। দেখো আমরা যেহেতু সকল সুযোগ সুবিধা ব্যবহার করি, অর্থাৎ ভূমি ব্যবহার করি, শ্রম, মূলধন, এই যে দেখো যন্ত্রপাতি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, আবার হচ্ছে ওই যে আমাদের সাধারণত 6টি উপকরণ ব্যবহার করা হয়। একটা হচ্ছে
মেন, মানি, ম্যাটেরিয়ালস, মেথড, মার্কেট, মেশিনস ইত্যাদি অনেকগুলো উপকরণ রয়েছে। এই উপকরণগুলো আমাদের ব্যবহার করা হয়। দেখো যন্ত্রপাতি এটি একটি প্রতিষ্ঠানের যে ব্যবহৃত যে সকল যন্ত্রপাতি রয়েছে, এই যন্ত্রপাতিগুলোর জন্য সর্বোচ্চ ব্যবহার করা যায় তার জন্য আমাদের উৎপাদন মাত্রা নির্ধারণ করা হয়। তারপর আছে কাঁচামালের অপচয় রোধ। উৎপাদন মাত্রার যদি নির্ধারণ করা হয় তাহলে যে কাঁচামালগুলো ব্যবহার করা হয় এই কাঁচামালগুলোর অপচয় হবে না, যথাযথ ব্যবহার হবে। তারপরে শ্রমের ব্যবহার হবে, স্থানের যথাযথ ব্যবহার হবে। দেখো, স্থান মানে হচ্ছে যে ভূমি, শ্রম, কাঁচামাল হচ্ছে মূলধন, যন্ত্রপাতি মূলধন, চাহিদা যোগানের সামঞ্জস্য বিধান, অর্থাৎ বাজারে কিরকম চাহিদা রয়েছে সে অনুযায়ী যোগান, অর্থাৎ এখানে যোগানের ক্ষেত্রে আমাদের উৎপাদনের মাত্রা হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে। চাহিদা যেমন আমাদের উৎপাদন তেমন হবে। ব্যয়কে কাম্য স্তরে রাখা, ওই যে কাম্য মাত্রার উৎপাদন আমরা দেখলাম যে এমন পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে যেখানে গড় উৎপাদন করা সর্বনিম্ন হয়, সেটাই হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন। এখানে ব্যয় সর্বনিম্ন হয়ে থাকে। বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা, বাজারের উপর নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে কাম্য মাত্রা উৎপাদন যখন করা হবে তখন চাহিদা এবং যোগানের সাথে একটা সামঞ্জস্য বিধান করা হবে। 5 নম্বর খেয়াল করো, অর্থাৎ বাজারে কি পরিমাণ চাহিদা রয়েছে সে অনুযায়ী যদি যোগান দিতে না পারে, অর্থাৎ উৎপাদন করতে না পারে, তাহলে ওই কাস্টমার হারাবে। সুতরাং কাস্টমার যেন না হারাতে পারে, ওই বাজারটাকে যে নিয়ন্ত্রণ করতে পারে, দখল করে রাখতে পারে, এজন্য আমাদের কি করতে হয়, উৎপাদনের মাত্রা হ্রাস বা বৃদ্ধি করতে হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ এই উৎপাদন মাত্রা হ্রাস বা বৃদ্ধি করার সাথে সাথে এখানের সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তির কর্মসংস্থান হয়ে থাকে। জীবনযাত্রার মান উন্নত হয়, অর্থাৎ যখন কর্মসংস্থানের সুযোগ হবে, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করার সুযোগ হবে, যোগানের মাত্রা সমান থাকবে, আমাদের অন্যান্য উপকরণগুলো যখন প্রপার ব্যবহার করার সুযোগ থাকবে, তখন মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। এরপরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা দেখলাম কি যে যন্ত্রপাতির কাম্য ব্যবহার, কাঁচামালের অপচয় রোধ, শ্রমের সৎ ব্যবহার, স্থানে যথাযথ ব্যবহার, চাহিদা যোগানের সামঞ্জস্য বিধান, ব্যয়কে কাম্য স্তরে রাখা, বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি। এই গুরুত্বগুলো তোমাকে অবশ্যই বই দেখে ভিতরের অংশটুকু পড়তে হবে। তোমাকে বুঝতে পারছো আমার কথা? জি স্যার। অনন, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। রাইট। এখন তোমাদের বাসার হোমওয়ার্ক কি থাকবে? আগে যেভাবে পড়া দেওয়া হতো এখন একইভাবে পড়া দেওয়া হবে এবং লেকচার সিস্টেম একই রকম থাকবে। বাড়ির কাজ লিখে অনুশীলন করতে হবে। কোনটা লিখবে? উৎপাদন মাত্রা কাকে বলে সেটা তোমাকে লিখতেই হবে। অর্থাৎ আজকের যে লেকচার, এই লেকচারের অংশটুকু তোমাকে না লিখে তোমার উপায় নেই। বিনিয়োগকৃত মূলধন, শ্রমিক সংখ্যা অনুযায়ী উৎপাদন মাত্রা প্রকারভেদ আলোচনা করো। অর্থাৎ ওই যে ছকের মধ্যে যে ব্যাখ্যাটুকু আছে সেটুকু তোমাকে মুখস্থ করে লিখতে হবে। এই অধ্যায় থেকে এই অংশটুকু থেকে শুধু প্রশ্ন হয়ে থাকে বরাবরই। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। যদি তোমাদের ওই সবটুকু মুখস্থ হয় তাহলে তুমি কনফার্ম 10 নম্বর তুমি অ্যান্সার করতে পারবে। এটা কি গ্যারান্টি চাও নাকি? গ্যারান্টি চাও? না স্যার, আপনাকে আমরা আচ্ছা, বিশ্বাস করি। রাইট। এটাই মুখস্থ করে বাসায় লিখতে হবে। তাহলে সব তোমাদের কি করতে হবে? মুখস্থ লিখবে। কে লিখবে বলো? সবাই স্যার, আমি লিখবে লিখবো। স্যার। ওকে, সবাই লিখবে স্যার। সবাইকেই লিখতে হবে। এটা না লিখে কোনো উপায় নেই। সেটা কোশ্চেন। তাহলে শোনো, তোমাদের তাহলে যেটা হোমওয়ার্ক থাকবে, উৎপাদন মাত্রা আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা ক্লাসে ছিল না তারা যেন ক্লাসে এই লেকচারটুকু দেখে, ঠিক আছে? তো তোমাদের আর কোনো প্রশ্ন নেই তো না লেকচার নিয়ে? না স্যার, সব বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আগামী ক্লাসের সবাই উপস্থিত থাকবে। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার।
আসসালামু আলাইকুম